where the mind is without fear and the head is held high, where knowledge is free. বর্তমানে করোনা উদ্ভূত পরিস্থিতিতে আমরা সকলেই বাড়িতে, তোমরা ছাত্রছাত্রীরাও বহুদিন থেকে বাড়িতে অপেক্ষা করছো, সকলেই উদ্গ্রীব হয়ে আছো যে কবে আমাদের পড়াশোনা শুরু হবে, কিভাবে শুরু হবে। সকলেই চিন্তিত, আমরা অভিভাবকরাও চিন্তিত, আমরা শিক্ষক মহাশয়রাও চিন্তিত, শিক্ষক শিক্ষিকারাও চিন্তিত। এই চিন্তা নিরসনের জন্য বর্তমানে কোনো একটা ব্যবস্থা করা উচিত। তোমরা অনেকেই মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছ অথবা হবে, কিন্তু পড়াশোনাটা কি করে চালিয়ে যাওয়া যায় এই নিয়ে সকলে চিন্তিত। এই চিন্তা নিরূপণের জন্য মালদা জেলা প্রশাসনের তরফ থেকে, মালদা শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং মালদা জেলা স্কুলের তরফ থেকে একত্রে একটা উদ্যোগ নিয়ে নতুন একটা ব্যবস্থা আমরা শুরু করতে চলেছি। এই ব্যবস্থায় আমরা সকলের কাছে যাতে পৌঁছে যেতে পারি, ঘরে ঘরে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে, সেই জন্য নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিস্থিতির মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে আমরা তোমাদের কাছে পৌঁছে যেতে চাই এবং শিক্ষাটাকেও তোমাদের পৌঁছে দিতে চাই। আমি চাই সকলেই আমরা ভালো থাকি। আমি মালদা জেলা স্কুলের শিক্ষক, সহশিক্ষক বিশ্বজিৎ দত্ত। আমি আজকে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স এই সাবজেক্টটি তোমাদের পড়াবো। তোমাদের ক্লাস 11-এর যে অধ্যায়গুলি আছে বা যতগুলি ইউনিট আছে, সেই ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি হলো ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, এর প্রথম চ্যাপ্টার সায়েন্স অফ লাইফ। এই সায়েন্স অফ লাইফ এইটা পড়তে হলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে, তাহলে এখানে একটা কথা আছে লাইফ বা জীবন। এই লাইফ কি এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি কথা লিভিং অর্গানিজমস। এই দুটো কথা আছে, একটি জীবন আর একটি জীব। তাহলে জীবন এবং জীব এটা কাকে বলে, এটা প্রথমে আমাদের জানা দরকার। আমরা এই পৃথিবীতে যারা বসবাস করছি সকলেই আমরা জানি আমাদের এই পৃথিবীতে দুটো উপাদান আছে, একটি সজীব উপাদান, একটি জড় উপাদান। এই সজীব উপাদান বা জীব যাদেরকে বলা হচ্ছে লিভিং অর্গানিজম, তাদের সকলেরই জীবন আছে। তাহলে জীবন এবং জীবের এই সম্পর্কটা আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার। জীবন এবং জীবের সম্পর্কটা কি? একটা আমরা ভাবতে পারি, একটা ক্যান্ডেল বা মোমবাতি একটা ঘরে জ্বলছে, ঘরটা আলোকিত হচ্ছে। এবার কোনো কারণে দেখা গেল যে এই মোমবাতির শিখাটি সেটি নিভে গেল, তাহলে ঘরটি অন্ধকার, আমরা মোমবাতিকেও দেখতে পাবো না। সুতরাং এখানে আমরা মোমবাতি এবং তার শিখাটিকে জীব এবং জীবনের সঙ্গে তুলনা করতে পারি। জীবন না থাকলে জীবের কোনো অস্তিত্ব নাই। সুতরাং জীবন এবং জীব একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। প্রথমে আমরা যেটা আস্তে আস্তে শিখব বা জানব এর মাধ্যমে, সেটা হচ্ছে এই জীবন আমরা জানলাম এই ব্যাপারটা কি। এবার এই জীবন বা লিভিং অর্গানিজম এই দুটো যেখানে যে বিষয়ে পড়ানো হচ্ছে তাকে বলা হচ্ছে বায়োলজি। আমাদের বিষয়বস্তুটার নাম ক্লাস 11-এর সাবজেক্টটা বায়োলজিক্যাল সায়েন্সেস।
এই বায়োলজি শব্দটি কে প্রবর্তন করেন? এই বায়োলজি শব্দটির প্রবর্তক হচ্ছে ল্যামার্ক। ল্যামার্ক প্রথম বায়োলজি শব্দটি প্রবর্তন করেন এবং অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ বায়োলজি। আমরা তাহলে জীবনের সংজ্ঞা কি বলবো? জীবনের সংজ্ঞা আমরা বলতে পারি, বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন জীববিদ্যাবিদ তারা বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন। আমাদের যে ঘটনাগুলো আমাদের চারিপাশে ঘটছে, সেই ঘটনাগুলো আমাদের মাধ্যমে যেগুলো ঘটছে তার সঙ্গে বহিঃপরিবেশের যে একটা সম্পর্ক, সেটাকেই বলা, তার বহিঃপ্রকাশটাকে বলা হচ্ছে জীবন। এ সেলফ সাস্টেইনিং chemical system, a self-sustaining chemical system capable of Darwinian evolution, এইটাকে জীবনের সংজ্ঞা বলেছেন কে? নাসা। সুতরাং আমরা জীবনের বিভিন্ন ধরনের এই সংজ্ঞাগুলো আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা জীবনের সংজ্ঞা জানলাম। এরপরে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে যে জীবনের তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি, বা ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ। প্রত্যেক জীবের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তার সঙ্গে জীবনের সম্পর্ক আছে। সেলুলার অর্গানাইজেশন, প্রতিটি জীব তার প্রত্যেকটা জীবের এককোষী এবং বহুকোষী, দুই ধরনের জীব আছে। বহুকোষী জীবের দেহ অনেকগুলি কোষ নিয়ে গঠিত, এককোষী জীবের দেহ এককোষী জীব একটি মাত্র কোষ, সে সমস্ত কাজ করতে পারে। কিন্তু বহুকোষী জীবের ক্ষেত্রে একাধিক কোষ একত্রিত হয়ে সেই কাজগুলো করে। সুতরাং একটি কোষের মধ্যে এককোষী জীবের ক্ষেত্রে, বহুকোষী জীবের ক্ষেত্রে সমস্ত কাজ করার তার ক্ষমতা আছে। তার মধ্যে সাইটোপ্লাজম থাকছে, নিউক্লিয়াস থাকছে, আর কিছু জীব আছে যাদের ক্ষেত্রে কোষে অন্যান্য কিছু অঙ্গাণু দেখতে পাওয়া যায়। প্রত্যেকের কিন্তু দরকার আছে কি, চাহিদা আছে কিসের? এনার্জি, শক্তির প্রয়োজন আছে। শক্তি ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। সুতরাং জীবের ক্ষেত্রে একটি প্রধান জিনিস দরকার, সেটা হচ্ছে এনার্জি। আমরা খাবার খাই, অন্যান্য কিছু জীব আছে যারা খাবার নিজেরা তৈরি করতে পারে, সেখান থেকে তারা এনার্জি পায়, আমরাও সেখান থেকে এনার্জি পাই। এই এনার্জির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজকর্মগুলো করি, শ্বসন, রেচন, চলন গমন, এই বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করতে পারি। প্রতিটি জীব দেখা যায় তারা নিজের মতন এক বা একাধিক জীব সৃষ্টি করতে পারে। এটা জীবের একটা বিশেষ বৈশিষ্ট্য। এটাকে বলা হচ্ছে কি? রেপ্লিকেশন। এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। এই রেপ্লিকেশনের মাধ্যমে এক প্রকার জীব নিজের মতন একাধিক জীব সৃষ্টি করতে পারে। প্রতিটি জীবের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তার গ্রোথ বা বৃদ্ধি ঘটে। একটি কোষ বা একটা জীবের তার শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তন, শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তন, তাকেই বলা হচ্ছে কি? গ্রোথ বা বৃদ্ধি। এবং তার সঙ্গে সঙ্গে বিকাশ ঘটে। বিকাশের মাধ্যমেই আমরাও পূর্ণতা প্রাপ্তি হয়েছে। শিশুর থেকে আমরা আস্তে আস্তে পূর্ণাঙ্গ জীবে রূপান্তরিত হয়েছি। প্রতিটি জীব তারা দেখা যায় যে তারা রেসপন্স করছে। কিসে রেসপন্স করছে? তারা দেখা যায় উদ্দীপকের সাহায্যে তারা রেসপন্স করছে। উদ্দীপক বা পরিবেশে বিভিন্ন উদ্দীপকগুলো যেগুলো আছে, সেই উদ্দীপকগুলো তাদেরকে উদ্দীপনা সৃষ্টি করছে এবং তাতে রেসপন্স করছে। এই বৈশিষ্ট্যগুলো কেবলমাত্র জীবের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, জড়বস্তুর ক্ষেত্রে দেখা যায় না।
হোমিওস্ট্যাসিস অর্থাৎ সাম্যাবস্থা, জীব তার নিজের দেখা যায় দেহের মধ্যে বা জীব তার নিজের কোষের মধ্যে একটা নিজেকেই পরিবর্তন করে নেওয়ার একটা ব্যবস্থা আছে, তাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। অ্যাডাপ্টেশন, কোনো জীব সে দেখা যায় প্রকৃতিতে যখন আছে সে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য সেই পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, অ্যাডাপ্টেশন। এবং অ্যাডাপ্টেশনের মাধ্যমে খুব ধীর গতিতে, মন্থর গতিতে ধারাবাহিকভাবে একটা চলছে, সেটা হচ্ছে ইভলিউশন বা বিবর্তন। প্রতিটি জীব তার দেখতে পাওয়া যায় যে ভেতরে একটি জেনেটিক ইনফরমেশন আছে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড এই নিউক্লিক অ্যাসিড যার মধ্যে তার নিজের কোষের বা নিজের দেহের কাজকর্ম করার সমস্ত সংকেত এর মধ্যে লুকিয়ে আছে। এবং এই নিউক্লিক অ্যাসিড সেটাও দেখা যাচ্ছে সে এক বংশ থেকে আর এক বংশে বিভিন্ন বৈশিষ্ট্যের আদান প্রদান বা ট্রান্সফার করছে। এই নিউক্লিক অ্যাসিড বা জিনের মধ্যে যদি দেখা যায় যে কোনো রকমের হঠাৎ পরিবর্তন ঘটলো, তাকে বলা হচ্ছে মিউটেশন। সুতরাং এই মিউটেশন জীবের একটা বৈশিষ্ট্য। এরপরে যে আরেকটি বৈশিষ্ট্য সেটিকে বলা হচ্ছে কি মেটাবলিজম। মেটাবলিজম বা বাংলায় আমরা তাকে বলি বিপাক। এই মেটাবলিজমটা কি? মেটাবলিজম হচ্ছে যে জীবের প্রতিটি কোষের মধ্যে প্রতিনিয়ত সবসময়ের জন্য রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে। এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে এই সমস্তগুলোকে একসাথে বলা হয় কি মেটাবলিজম বা বিপাক। এই মেটাবলিজম বা বিপাকের দুই ধরনের, এক ধরনের অ্যানাবলিজম আর এক ধরনের ক্যাটাবলিজম। অর্থাৎ কিছু বিপাক আছে যে বিপাকে যে রাসায়নিক বিক্রিয়াগুলোর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে জীবের ওজনের, শুষ্ক ওজনের বৃদ্ধি ঘটছে, তাকে বলা হচ্ছে। এবং তা গঠনমূলক কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটছে। গঠনমূলক রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে যে উপচিতি বিপাক। আর ভাঙনমূলক কিছু বিক্রিয়া আছে বা রাসায়নিক বিক্রিয়া ঘটছে যাদেরকে বলা হচ্ছে কি অপচিতি বিপাক। দুই ধরনের। সুতরাং মেটাবলিজম বা বিপাক দুই ধরনের হতে পারে, এক ধরনের অ্যানাবলিজম আর এক ধরনের ক্যাটাবলিজম। উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক, এই দুই বিপাকের মাধ্যমেই জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে চলেছে। তাহলে আমরা এইখান থেকে জানতে পারলাম যেগুলো, সেটা হচ্ছে যে জীবের এবং জীবনের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। তাহলে আমরা এখান থেকে ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো যে এই বৈশিষ্ট্যগুলো জীবের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এই বৈশিষ্ট্যগুলো জড়বস্তুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। সুতরাং এখান থেকে জীবের সঙ্গে জড়বস্তুর কি পার্থক্য এই তোমরা সেইখান থেকে বুঝতে পারবে। এই বৈশিষ্ট্যগুলো জড়বস্তুর ক্ষেত্রে দেখা যায় না। আমরা এর পরের যে বিষয়টা, পরের যে পয়েন্টটা আলোচনা করব সেটাকে বলা হচ্ছে কি বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি এই শব্দটি আমরা অনেকেই এর সঙ্গে পরিচিত। এই বায়োডাইভার্সিটি কি এটা আমাদের জানা দরকার। বায়োডাইভার্সিটি হচ্ছে আমরা এই পৃথিবীতে যারা বসবাস করছি তারা দেখতে পাচ্ছি যে আমাদের চারিপাশে প্রচুর জীব আছে। আমাদের চারিপাশে ব্যাকটেরিয়া আছে যাদেরকে খালি চোখে আমরা দেখতে পাই না, প্রচুর এককোষী জীব আছে, বহুকোষী জীব আছে, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, এই সকলকে নিয়ে আমাদের এই একসাথে এই টার্মটা আমরা ব্যবহার করি, যাদেরকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি দেখা যায় যে এই 1980 থমাস
লোভে জয়, তিনি প্রথম দেখা গেছিলেন তিনি বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই টার্মটির প্রবর্তন করেন। এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি এই টার্মটা 1980 সালে তিনি ব্যবহার করার পরে 1985 সালে ওয়াল্টার জি রোজেন প্রথম তিনি বায়োডাইভার্সিটি এই শব্দটাকে প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জি রোজেন। এইখান থেকে আমরা এই বায়োডাইভার্সিটি এই শব্দটি আমরা পেয়েছি। তাহলে এই বায়োডাইভার্সিটি শব্দটার অর্থ কি? বায়োডাইভার্সিটি শব্দটার অর্থ হচ্ছে যে বায়োস লাইফ, ডাইভার্সিটাস ভ্যারাইটি, গ্রিক ওয়ার্ড বায়োস লাইফ এবং ডাইভার্সিটাস ল্যাটিন ওয়ার্ড থেকে ভ্যারাইটি, এই শব্দটা আমরা পেয়েছি। অর্থাৎ ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি মিনস ভ্যারাইটি অফ লাইফ, বা বিভিন্ন ধরনের জীবের যে সমাহার আমরা দেখতে পাচ্ছি আমাদের পৃথিবীতে, তাদেরকেই বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটির তাহলে আমরা কি সংজ্ঞাটা কি বলবো? বায়োডাইভার্সিটির সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানীরা প্রচুর সংজ্ঞা তারা ব্যবহার করেছেন। এর মধ্যে থেকে আমরা একটি সংজ্ঞাকে আমরা ভেবে নিতে পারি বা এটাকে আমরা জানতে পারি, তাকে বলা হচ্ছে কি, যেটা খুব গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল, টোটালিটি অফ জিনস, স্পিসিস and ecosystem of a region। তাহলে কোনো একটি অঞ্চলের সকল জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম, তার সম্মিলিত বা টোটাল বা সমগ্র যোগফলটাকে আমরা বলতে পারি বায়োডাইভার্সিটি। এই শব্দটা বা এই সংজ্ঞাটার থেকে আমরা এখান থেকে আমরা এর কতগুলো লেভেল আছে বা ক্লাসিফিকেশানটা জানতে পারি। ক্লাসিফিকেশানটা কি? তিনটা ওয়ার্ড আমরা পেয়েছি, জিনস, স্পিসিস অ্যান্ড ইকোসিস্টেম। তাহলে এর ক্লাসিফিকেশান দেখলে, বায়োডাইভার্সিটির ক্লাসিফিকেশান আমরা জানবো সেটা কি। 1 নম্বর জেনেটিক ডাইভার্সিটি, 2 নম্বর স্পিসিস ডাইভার্সিটি, আর 3 নম্বর ইকোসিস্টেম ডাইভার্সিটি। জেনেটিক ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি, এই তিনটা হচ্ছে বায়োডাইভার্সিটির তিনটা ক্যাটাগরি, অথবা বায়োডাইভার্সিটির ক্লাসিফিকেশানে আমরা এই তিনটা টার্ম বলতে পারি। তাহলে জেনেটিক ডাইভার্সিটি কি? জেনেটিক ডাইভার্সিটি হলো যে আমাদের এই পৃথিবীতে যত জীব বসবাস করছি, প্রত্যেকের জিন কিন্তু ভিন্ন ভিন্ন। এই যে বিভিন্ন জিনের সমাহার বা ভিন্ন ভিন্ন জিনের যে বিস্তৃতি, এটাকেই বলা হচ্ছে কি জেনেটিক ডাইভার্সিটি। আমরা পৃথিবীতে আমরা কি একাই মানুষ প্রজাতিটা অবস্থান করছি? নয়, আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেক প্রজাতি এই পৃথিবীতে অবস্থান করছে। উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। তাহলে প্রত্যেক
আলাদা আলাদা স্পিসিস তারা। এই স্পিসিসের যে সমাহার বা প্রজাতির যে সমাহার, এটাকে বলা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি। আর তারপরে আমরা যদি দেখি ইকোসিস্টেম ডাইভার্সিটি, তাহলে আমরা এই পৃথিবীতে আছি, তাহলে পৃথিবীতে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র আছে। কোথাও দেখা যাচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র, কোথাও সমতল ভূমির বাস্তুতন্ত্র, কোথাও দেখা যাচ্ছে বনভূমির বাস্তুতন্ত্র, কোথাও মিষ্টি জলের বাস্তুতন্ত্র, কোথাও দেখা যাচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র। প্রচুর বাস্তুতন্ত্র আছে। এই যে ডাইভার্সিটি বা এই যে বিভিন্নতা, এটাকে বলা হচ্ছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। সুতরাং এই সমগ্র পৃথিবীতে প্রচুর ইকোসিস্টেম আছে। এই সমগ্র যত ইকোসিস্টেম আছে সেখানে প্রচুর প্রজাতি অবস্থান করছে। যত প্রজাতি অবস্থান করছে তার মধ্যে দেখা যাচ্ছে প্রচুর ভিন্ন ভিন্ন জিন আছে। এই সমগ্রটাকে যোগ যদি আমরা করি তাহলেই আমরা পাবো বায়োডাইভার্সিটি। এইবারে আমরা আসবো যেটা, সেটাই ইকোসিস্টেম ডাইভার্সিটি। তাহলে আবার কেমন? ইকোসিস্টেম ডাইভার্সিটি এটা তিন ধরনের হতে পারে। আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটি। তাহলে আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, গামা ডাইভার্সিটিটা কি? তাহলে আলফা ডাইভার্সিটি হচ্ছে কোনো একটা ক্ষুদ্র অঞ্চল, সেইখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মধ্যে, বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে বিভিন্নতা, সেটা আলফা ডাইভার্সিটি। দুটো বাস্তুতন্ত্র, একটা ভৌগোলিক অঞ্চলে দুটো বাস্তুতন্ত্র পাশাপাশি অবস্থান করছে, দুই জায়গার মধ্যে যে বিভিন্নতা, বিটা ডাইভার্সিটি। এটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে একাধিক বাস্তুতন্ত্রে তাদের মধ্যে যে প্রজাতিদের মধ্যে বিভিন্নতা, গামা ডাইভার্সিটি। তাহলে আমরা এখানে একটা দেখাতে পারি। আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি, সমগ্রটাকে গামা ডাইভার্সিটি। তিন ধরনের তাহলে ডাইভার্সিটি আমরা এখানে পড়লাম। তাহলে এই বায়োডাইভার্সিটি, এইটা নিয়ে আমাদের এত চিন্তা কেন, আমাদের এটা নিয়ে এত আমরা ভাবছি কেন? তার কারণ হচ্ছে এর গুরুত্ব আছে। বায়োডাইভার্সিটি তাহলে গুরুত্ব কি? আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব হয়তো কোনো না কোনো সময় তারা অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং বাস্তুতন্ত্রটাকে সঠিক রাখার জন্য, বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য বায়োডাইভার্সিটির অবদান আছে। আমরা এই বায়োডাইভার্সিটির মাধ্যমে আমরা মানুষেরা দেখা যায় আমাদের সৌন্দর্য উপভোগ করতে পারি, আমরা এই পৃথিবীর সমগ্র পৃথিবীটাকে টিকিয়ে রাখতে পারি, আমরা এখান থেকে অর্থ উপার্জন করতে পারি। বাস্তুতন্ত্র বায়োডাইভার্সিটির প্রচুর এই উপকারিতাগুলো আছে। আমরা গবেষণার জন্য বায়োডাইভার্সিটিকে আমরা সংরক্ষণ করতে পারি বা রক্ষণাবেক্ষণ করতে পারি। তাহলে এই বায়োডাইভার্সিটি কী কী কারণে তাহলে অবলুপ্ত হয়ে যাচ্ছে? তাহলে হোয়াট আর দ্য কজেস অফ এক্সটিংশন অফ বায়োডাইভার্সিটি? কী কী কারণ? বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে যাওয়ার পিছনে প্রচুর কারণ আছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়া। বিভিন্ন কারণে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়ে যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে দাবানল, বা কোথাও বন্যা, বা খুব খরা, এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে বায়োডাইভার্সিটি অবলুপ্ত হয়ে যেতে পারে। প্রচুর পরিমাণে বৃক্ষ নিধন করা হচ্ছে, বৃক্ষছেদন করা হচ্ছে, সেই জন্য বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা নগরায়ন করছি, তার জন্য বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা বাইরের থেকে কোনো প্রজাতিকে, হয়তো আমাদের বাস্তুতন্ত্রে যে প্রজাতি নাই তাকে যদি আমরা ইনক্লুড করি, তাহলে সে দেখা যেতে পারে যে বায়োডাইভার্সিটিকে ধ্বংস করে দিতে পারে। ইল্লিগাল পোচিং, অর্থাৎ যদি শিকার করা হয় যেটা নিয়ম বিরুদ্ধ, তার মাধ্যমে বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে।
প্রচুর এই কারণগুলোর জন্য দেখা যাচ্ছে বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এই বায়োডাইভার্সিটিকে আমাদের কি করতে হবে? সংরক্ষণ করার দরকার আছে। সংরক্ষণ কিভাবে আমরা করব? সংরক্ষণ করার বায়োডাইভার্সিটি কনজারভেশনের কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি সংরক্ষণকে আমরা কিভাবে করব? দুটো পদ্ধতি আছে সংরক্ষণ করার। ইন সিটু কনজারভেশন, এক্স সিটু কনজারভেশন। তাহলে ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণ বলতে আমরা কি বুঝি? ইন সিটু সংরক্ষণ আমরা তাহলে কাদেরকে সংরক্ষণ করব? অর্থাৎ জীবেদেরকে সংরক্ষণ করব। জীবেরা তাদের যে স্বাভাবিক বাসস্থানে বসবাস করছে সেইখানেই যদি আমরা তাদেরকে সংরক্ষণ করি তাকে বলা হচ্ছে ইন সিটু কনজারভেশন। আমরা যদি জীবেদেরকে তার স্বাভাবিক বাসস্থান থেকে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় সংরক্ষণ করি, কোনো কৃত্রিম পরিবেশে নিয়ে গিয়ে সংরক্ষণ করি, তাদেরকে বলা হচ্ছে কি এক্স সিটু সংরক্ষণ। সেই সংরক্ষণ ব্যবস্থাকে ইন সিটু সংরক্ষণ এটা কি তার টাইপের হয়? তিনভাবে হতে পারে ইন সিটু সংরক্ষণ। প্রধানত স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ। প্রধানত তিনভাবে আমরা ইনসিটু সংরক্ষণ করতে পারি জীবেদেরকে। স্যাংচুয়ারি এটা ক্ষুদ্রতম জায়গা যেটা আইনের দিক থেকে অনেক নিচে। স্যাংচুয়ারিতে আমরা জীবেদেরকে সংরক্ষণ করতে পারি। ন্যাশনাল পার্ক আমরা জীবেদেরকে এই জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কে সংরক্ষণ করতে পারি, যেটা স্যাংচুয়ারির চাইতে আরেকটু আইনের দিক থেকে উপরে, আরও উপরে, যেটা সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, যেখানে বৃহৎ অঞ্চল, যেখানে জল, স্থল এবং সেখানকার বায়ু সেটাও সংরক্ষিত করা হয় নির্দিষ্ট একটা স্থান পর্যন্ত। একে বলা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। যেমন স্যাংচুয়ারি আমাদের পশ্চিমবঙ্গে আছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গরুমারা ন্যাশনাল পার্ক, আর বায়োস্ফিয়ার রিজার্ভ যেমন সুন্দরবনস বায়োস্ফিয়ার রিজার্ভ। তিন ধরনের ইন সিটু সংরক্ষণ ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে আছে। প্রথম তাহলে একটি উদাহরণ দিলাম, মহানন্দা ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গরুমারা ন্যাশনাল পার্ক, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এক্স সিটু সংরক্ষণ কিভাবে করা হয়? যেমন বোটানিক্যাল গার্ডেন, জুলজিক্যাল গার্ডেন, ক্রায়ো প্রিজারভেশন, তিনভাবে আমরা, এছাড়া আরও অন্যান্য পদ্ধতি আছে যার মাধ্যমে এক্স সিটু সংরক্ষণ করতে পারি। বোটানিক্যাল গার্ডেন আমাদের পশ্চিমবঙ্গে শিবপুরে আছে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন, আলিপুরে আছে আলিপুর জুলজিক্যাল গার্ডেন, আর ক্রায়ো প্রিজারভেশন যেখানে -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে লিকুইড নাইট্রোজেনের মধ্যে স্পার্ম অথবা কোনো সিড বা বীজ সেগুলোকে আমরা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারছি। এইখানে আমরা দেখতে পেলাম জীবেদেরকে তার স্বাভাবিক পরিবেশ থেকে বাইরে এনে আমরা তাদেরকে সংরক্ষণ করছি। তাহলে এইভাবে আমরা বায়োডাইভার্সিটি সংরক্ষণ করতে পারি। তাহলে এবার বায়োডাইভার্সিটি আমরা
সংরক্ষণ করলাম। এবার আমরা জানবো যেটা, সেটা হচ্ছে মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এই মেগা ডাইভার্সিটি কান্ট্রি এই ব্যাপারটি কী? মেগা ডাইভার্সিটি কান্ট্রি আমাদের সারা পৃথিবীতে দেখা যায় যে বেশ কিছু দেশ আছে যে দেশগুলোতে বায়োডাইভার্সিটি খুব ম্যাক্সিমাম, যেখানে দেখা যাচ্ছে যে এন্ডেমিক স্পিসিস বা সেই অঞ্চলের নিজস্ব কিছু প্রজাতি যেটা অন্য কোথাও পাওয়া যায় না, এই প্রজাতিগুলোর সংখ্যা অত্যন্ত বেশি। এই রকম দেশগুলো যেখানে প্রচুর পরিমাণে বায়োডাইভার্সিটি পাওয়া যায় তাদেরকে বলা হচ্ছে মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এই মেগা ডাইভার্সিটি কান্ট্রি আমাদের তাহলে কতগুলো আছে? সারা পৃথিবীতে বর্তমানে 17টি মেগা ডাইভার্সিটি কান্ট্রি আমাদের আছে। এই 17টি মেগা ডাইভার্সিটি কান্ট্রি তাহলে কোথায় আছে? এগুলো দেখা যায় বেশিরভাগই যে তারা ইকুয়েটর থেকে নর্থ এবং সাউথে, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, এই দুটোর মাঝখানে, কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার মাঝখানে যে ক্রান্তীয় অঞ্চল যেটা, সেইখানে দেখা যায় এই মেগা ডাইভার্সিটি কান্ট্রিগুলো বেশিরভাগই অবস্থান করছে। তাহলে সাবট্রপিক্যাল কান্ট্রি যে কান্ট্রিগুলো সেখানে নাই, কিছু আছে। তাহলে ক্রান্তীয় অঞ্চলে কেন তাহলে বায়োডাইভার্সিটি ম্যাক্সিমাম? তার কারণ হচ্ছে সেখানে প্রচুর টেম্পারেচার খুব বেশি, যেটা জীবের বেঁচে থাকার জন্য বা বেড়ে ওঠার জন্য খুব প্রয়োজনীয়। এই মেগা ডাইভার্সিটি কান্ট্রিগুলো 17টা মেগা ডাইভার্সিটি কান্ট্রি বেশিরভাগই সেই অঞ্চলে অবস্থান করছে। তাহলে মেগা ডাইভার্সিটি কান্ট্রি কি? এখানে দেখা যাচ্ছে 5000 এন্ডেমিক স্পিসিস থাকতে হবে মেগা ডাইভার্সিটি কান্ট্রিগুলোতে, কমপক্ষে 5000 এন্ডেমিক 5000 এন্ডেমিক স্পিসিস। কোস্টাল বাউন্ডারি, এই দুটো ক্রাইটেরিয়া প্রধান, এই দুটো ক্রাইটেরিয়া থাকলে আমরা তাদেরকে মেগা ডাইভার্সিটি কান্ট্রি আমরা বলছি। এই মেগা ডাইভার্সিটি কান্ট্রিগুলোর মধ্যে দেখা যায় যেমন ভারতবর্ষ, ইন্ডিয়া আমাদের একটা মেগা ডাইভার্সিটি কান্ট্রি। ইন্ডিয়া একটা মেগা ডাইভার্সিটি কান্ট্রি। তাহলে এই মেগা ডাইভার্সিটি কান্ট্রি, এখানে কি সব জায়গাতে, ভারতবর্ষের সব জায়গাতেই কি বায়োডাইভার্সিটি ম্যাক্সিমাম? এখানে আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু স্থান আছে যে স্থানগুলোতে দেখা যায় যে বায়োডাইভার্সিটি সেখানেও আবার এই মেগা ডাইভার্সিটি কান্ট্রির মধ্যে ম্যাক্সিমাম। যেমন তাদেরকে বলা হচ্ছে কি হটস্পটস। অফ বায়োডাইভার্সিটি, হটস্পটস অফ বায়োডাইভার্সিটি। হটস্পটস অফ বায়োডাইভার্সিটি কাকে বলে? তাহলে এই মেগা ডাইভার্সিটি কান্ট্রিগুলোর মধ্যে যেখানে দেখা যায় যে এন্ডেমিক স্পিসিস, ভাস্কিউলার প্ল্যান্টস, এই রকম এন্ডেমিক স্পিসিস 1500, 1500, আর গ্রেটার দেন or equal to 70% of ন্যাসিভ ভেজিটেশন, সেগুলো দেখা যাচ্ছে যে লস্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। সেই সমস্ত স্থানগুলোকে বলা হচ্ছে কি হটস্পটস। এই দুটো ক্রাইটেরিয়া থাকতে হবে। তাহলে তোমাদের বায়োডাইভার্সিটি, মেগা ডাইভার্সিটি কান্ট্রির তার ক্রাইটেরিয়াগুলো জানতে হবে এবং কতগুলো মেগা ডাইভার্সিটি কান্ট্রি আছে এবং হটস্পটস কাকে বলে, হটস্পটসের ক্রাইটেরিয়াগুলো কি, এবং কে হটস্পটস কনসেপ্টটা প্রথম প্রবর্তন করেছিলেন? মায়ার, নরমান মায়ার্স, তিনি প্রথম এই হটস্পটস কনসেপ্টটা নিয়ে আসলেন। তিনি প্রথম যে বলেছিলেন
তিনি ট্রপিক্যাল ফরেস্ট 10টি ট্রপিক্যাল ফরেস্টের কথা বলেছিলেন, যাদেরকে তিনি হটস্পটস প্রথম বলেছিলেন। পরবর্তীতে বর্তমানে এই 10টি হটস্পটস এটা বেড়ে হয়েছে 36, অর্থাৎ সারা পৃথিবীতে বর্তমানে 36টি হটস্পটস আছে। এই রকম হটস্পটসগুলোর মধ্যে আমাদের ইন্ডিয়াতে 4টি হটস্পটস তারা অবস্থান করছে। এই হটস্পটসগুলো কি কি? হটস্পটসগুলো হচ্ছে ইস্টার্ন, হিমালয়া, ওয়েস্টার্ন ঘাট, সুন্দাল্যান্ড, ইন্দো বার্মা। এই 4টি ভারতবর্ষে হটস্পটস বর্তমান। সুতরাং আমরা এইখানে হটস্পটস কি সেটা সম্বন্ধে জানলাম। আমি তোমাদেরকে আরেকবার বলছি, প্রথমেই আমরা যেটা আলোচনা করলাম, জীব কাকে বলে, জীবন কাকে বলে, তার সম্পর্কটা কি, জীবনের সংজ্ঞা কি, জীব এবং জীবনের তার বৈশিষ্ট্যগুলো কি কি। এখান থেকে আমরা জীব এবং জড়বস্তুর পার্থক্য আমরা বুঝতে পারলাম। বায়োডাইভার্সিটি কাকে বলে, বায়োডাইভার্সিটি এর সংজ্ঞাটা কি, বায়োডাইভার্সিটির লেভেলগুলো কি কি, সেগুলো সম্বন্ধে আমরা জানলাম। শুধু বায়োডাইভার্সিটির গুরুত্বটা আমাদের জানতে হলো, কারণ বায়োডাইভার্সিটির গুরুত্ব আমাদের কাছে প্রত্যেকের কাছে খুবই ইম্পর্ট্যান্ট এটা জানাটা। এবং কি করে বায়োডাইভার্সিটি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আমরা বায়োডাইভার্সিটিকে কি করে সংরক্ষণ করব, দুটো পদ্ধতি, একটা ইন সিটু সংরক্ষণ আর একটা এক্স সিটু, দুই পদ্ধতি আমরা জানলাম। আমরা মেগা ডাইভার্সিটি কান্ট্রি কাকে বলে, মেগা ডাইভার্সিটি কান্ট্রি কতগুলো আছে, এবং হটস্পটস কি, হটস্পটসের ধারণা কে প্রথম নিয়ে এসেছিলেন, এবং এই হটস্পটস ভারতবর্ষে কতগুলো হটস্পটস আছে তাদের নামগুলো আমরা জানতে পারলাম। ক্লাস 11-এ তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স, এইটি সম্বন্ধে এবার আমি তোমাদেরকে পড়াবো। এই চ্যাপ্টারটিও ইউনিট 1 বা ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস এর আন্ডারে 2 নম্বর চ্যাপ্টার। প্রথমে আমরা জানব যে আমরা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এইটা পড়ার আগে যে আমরা এই পৃথিবীতে যারা বসবাস করছি জীবেরা, তাদের প্রচুর, এর আগের চ্যাপ্টার আমরা পড়লাম বায়োডাইভার্সিটি, প্রচুর অসংখ্য জীব আমাদের আছে, বিভিন্ন ভ্যারাইটির জীব আছে। আমরা তাদের সম্বন্ধে স্টাডি করতে সকলেই পারবো না একসাথে, সেই জন্য বিজ্ঞানের একটা নতুন ব্রাঞ্চ বা শাখা সেটি আবিষ্কার হয়েছে বহু বছর আগে, তাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। তাহলে আমাদের ট্যাক্সোনমি এটা পড়তে হলে প্রথমে আমাদের জানতে হবে যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স পড়তে হলে ট্যাক্সোনমি কি, সিস্টেমেটিক্স কি, এই দুটোর সঙ্গে সম্পর্ক কোথায় বা যোগাযোগটা কোথায়, এই ট্যাক্সোনমির কম্পোনেন্টসগুলো কি কি। তাহলে প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ট্যাক্সোনমি কি। এ.পি. ডে ক্যান্ডলে, এ.পি. ডা ক্যান্ডলে প্রথম তিনি তার একটি বই পুস্তক এলিমেন্টার ডি লা বোটানিক, থিওরি অফ এলিমেন্টার ডি লা বোটানিক, এই গ্রন্থে তিনি প্রথম ট্যাক্সোনমি এই টার্মটা ইউজ করলেন, ব্যবহার করলেন। ট্যাক্সোনমি দুটো গ্রিক ওয়ার্ড, ট্যাক্সিস আর নোমোস, এই দুটো ওয়ার্ড থেকে ট্যাক্সোনমি এই টার্মটা প্রথম আসলো। ট্যাক্সোনমি, ট্যাক্সিস অর্থাৎ ওরিয়েন্টেশন, আর নোমোস মিনস লজ। এই দুটো ওয়ার্ডকে আমরা যদি একসাথে বুঝি তাহলে আমরা ট্যাক্সোনমি বুঝতে পারবো। অর্থাৎ বিন্যস্ত করা, জীবেদেরকে বিন্যস্ত করার যে নিয়ম নীতি
সেটা জীববিদ্যার যে শাখায় আলোচনা করা হচ্ছে তাকেই বলা হচ্ছে ট্যাক্সোনমি। সিস্টেমেটিক্স এই টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস প্রথম এই সিস্টেমেটিক্স এই টার্মটা ব্যবহার করলেন। সিস্টেমেটিক্স এটা কোথা থেকে আসলো? সিস্টেমা। সিস্টেমা মিন্স টু পুট টুগেদার, অর্থাৎ একসাথে সকলকে অন্তর্ভুক্ত করা, একসাথে রাখা, তাকে বলা হলো কি সিস্টেমেটিক্স। তাহলে আমরা এবার দেখব ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স এই দুটো তাহলে কি রিলেশন। ট্যাক্সোনমির তাহলে ট্যাক্সোনমি কাকে বলবো? ট্যাক্সোনমি এটা একটা সংজ্ঞা দিয়েছেন মায়ার 1969। তিনি বললেন ট্যাক্সোনমি ইজ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস of classification। ট্যাক্সোনমি হচ্ছে কি শ্রেণীবিন্যাসের করার থিওরি এবং তার প্র্যাকটিস। সিস্টেমেটিক্সে এর সঙ্গে সঙ্গে কি করা হচ্ছে? ডাইভার্সিটিকে ইনক্লুড করা হচ্ছে এবং ইভলিউশন। ডাইভার্সিটি এবং ইভলিউশন অর্থাৎ বিভিন্ন জীবেদের যে সমাহার এই পৃথিবীতে এবং তাদের সঙ্গে তাদের উদ্ভব কি করে হলো সেই উদ্ভবটাকে এখানে আমাদের সিস্টেমেটিক্সে আলোচনা করা হয়। তাহলে ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্সের রিলেশনটা কি? ট্যাক্সোনমির বিষয়বস্তুগুলো হচ্ছে আইডেন্টিফিকেশান, 2 নম্বর নোমেনক্লেচার, আর একটা হচ্ছে ক্লাসিফিকেশান। আইডেন্টিফিকেশান বা শনাক্তকরণ, নোমেনক্লেচার নামকরণ এবং ক্লাসিফিকেশান বা বিন্যাস করা বা শ্রেণীবিন্যাসকরণ ট্যাক্সোনমির এই 3টি প্রধান বিষয়বস্তু। সিস্টেমেটিক্সের ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে এই কটার সাথে সাথে আরও যেটা বিষয়বস্তু একটা হচ্ছে কি ডাইভার্সিটি এবং ইভলিউশন, এই দুটোকে অন্তর্ভুক্ত করা হয়। সুতরাং সিস্টেমেটিক্সের ক্ষেত্রেও আইডেন্টিফিকেশান, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশান বা শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাসকরণ, এর সঙ্গে সঙ্গে ডাইভার্সিটি এবং বিবর্তন অর্থাৎ জীবের বিভিন্নতা এবং তার বিবর্তন, এই দুটোকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমরা এবার দেখব যেটা সেটা কি, সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি তাহলে কম্পোনেন্টসগুলো কি কি? ট্যাক্সোনমির কম্পোনেন্টসগুলো হচ্ছে আইডেন্টিফিকেশান, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশান এবং ডকুমেন্টেশন। এই 4টি হচ্ছে ট্যাক্সোনমির কম্পোনেন্ট। তাহলে আইডেন্টিফিকেশান বা শনাক্তকরণ, আমি প্রথমেই নতুন কোনো একটা জীব পেলাম, তাকে শনাক্ত করব, সেই শনাক্ত করার পদ্ধতি বা শনাক্ত করাকে বলা হচ্ছে কি আইডেন্টিফিকেশান। সেই শনাক্ত করার পরে তাকে আমরা একটা নাম দেব, সেই নাম দেওয়াটাকে বলা হচ্ছে কি নোমেনক্লেচার বা নামকরণ। নামকরণ করলাম, তারপরে তাকে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীতে তাকে অন্তর্ভুক্ত করব, একে বলা হচ্ছে কি ক্লাসিফিকেশান।
আর তারপরে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কি ডকুমেন্টেশন, অর্থাৎ সেই জীব যেটিকে আমরা প্রথম আবিষ্কার করলাম তাকে নির্দিষ্ট একটা জায়গায় কোথাও তাকে আমরা সংরক্ষণ করে রাখবো। কেন? তার কারণ হচ্ছে তার ভবিষ্যৎ প্রজন্ম যাতে সে কোনো গবেষণা করার জন্য বা তাদের কোনো বিজ্ঞানের প্রয়োজনে তাকে যাতে আমরা ব্যবহার করতে পারি। একে বলা হয় প্রামাণ্য দলিল সংরক্ষণ বা ডকুমেন্টেশন। এই চারটি হচ্ছে ট্যাক্সোনমির কম্পোনেন্টস। তাহলে ট্যাক্সোনমি আমরা কী জন্য পড়ব? ট্যাক্সোনমি পড়ার কতগুলো কারণ আছে। তার কারণ হচ্ছে যে জীববৈচিত্র্যকে আমরা অবজার্ভ করব বা আমরা তাকে স্টাডি করব, বায়োডাইভার্সিটি অবজারভেশন। আমরা মেডিসিনাল প্ল্যান্ট যেগুলো, সে মেডিসিনাল প্ল্যান্টকে আমরা আইডেন্টিফাই করব, শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন অফ মেডিসিনাল প্ল্যান্ট। আমরা এই মেডিসিনাল প্ল্যান্টগুলোকে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করছি বা ব্যবহার করে থাকি। ট্যাক্সোনমির জ্ঞান না থাকলে আমরা এই মেডিসিনাল প্ল্যান্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবো না। কনজারভেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, বিভিন্ন ধরনের প্ল্যান্টগুলোকে, উদ্ভিদগুলোকে এবং ওয়াইল্ড অ্যানিমেলস বা যারা বন্য প্রাণী তাদেরকে সংরক্ষণ করার জন্য আমাদের ট্যাক্সোনমির নলেজ থাকা অত্যন্ত জরুরি। জীবেদেরকে আমরা, নতুন জীব বা যে কোনো জীব, তাদেরকে আমরা যদি না জানি, তাদের সম্বন্ধে ট্যাক্সোনমি না জানি, তাদেরকে আমরা ক্লাসিফাই করতে পারবো না, কোনো গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে পারবো না। সুতরাং গোষ্ঠীভুক্তকরণ করার জন্য ট্যাক্সোনমির জ্ঞান থাকা দরকার। বিভিন্ন জীব পৃথিবীতে উদ্ভব ঘটেছে, তার বিবর্তন ঘটেছে, নিম্ন শ্রেণীর জীব থেকে উচ্চ শ্রেণীর জীবের যে আবির্ভাব ঘটল, এই আবির্ভাব বা বিবর্তন এটাকে স্টাডি করার জন্য আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে যে এস্টাবলিশমেন্ট অফ রিলেশান। ট্যাক্সোনমির জ্ঞান বা নলেজ না থাকলে আমরা তাদের কখনোই তাদের মধ্যে সম্পর্কটা কি সেটা স্টাডি করতে পারবো না বা রিলেশানটাকেও স্ট্যাবলিশড করতে পারবো না। আর জীবেদেরকে শনাক্ত করতে হবে, যে কোনো জীবকে শনাক্ত করার জন্য তখন আমার ট্যাক্সোনমির জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ স্পিসিস, প্রজাতির কনসেপ্ট। কনসেপ্ট অফ স্পিসিস। তাহলে স্পিসিস কনসেপ্ট কি? তাহলে স্পিসিস কনসেপ্টে তিনটি ধারণা আছে। একটি মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট আর ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট। তিন ধরনের স্পিসিস কনসেপ্ট আছে। মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট আর ইভলিউশনারি স্পিসিস কনসেপ্ট। এছাড়া অন্যান্য স্পিসিস কনসেপ্টও আছে। মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এটা অনেক পুরনো, এটা ক্যারোলাস লিনিয়াস প্রথম বলেছিলেন। তারপরে আসলো বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এটা মায়ার বললেন। এখানে আমরা মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্টের যে ড্রব্যাকগুলো সেটা সমাধান করে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের মত আসলো। এখানকার যে ড্রব্যাকগুলো সেগুলো ইভলিউশনারি কনসেপ্ট, স্পিসিস কনসেপ্ট এসছে। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টে কি বলা হচ্ছে? বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টে বলা হচ্ছে যে প্রজাতি হচ্ছে সেই সকল জীব যারা নিজেদের মধ্যে ইনব্রিডিং করতে পারে, অর্থাৎ নিজেদের মধ্যেই আন্তঃপ্রজনন ঘটাতে পারে, সেই রকম জীবেদেরকেই বলা হচ্ছে কি প্রজাতি।
এই প্রজাতির এই ধারণাটাকে বলা হচ্ছে কি বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। তাহলে প্রজাতির কতগুলো বৈশিষ্ট্য থাকবে? প্রজাতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি যেমন বৈশিষ্ট্য, তারা একে অপরের সঙ্গে ইনব্রিডিং করতে পারে, তারা অন্য প্রজাতির সঙ্গে জননগতভাবে বিচ্ছিন্ন। প্রজাতি হলো এই ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক। একটা প্রজাতির মধ্যে একাধিক উপপ্রজাতি থাকতে পারে। এই ধারণাগুলো আমাদের বলা হচ্ছে কনসেপ্ট অফ স্পিসিস। কিন্তু বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের কিছু লিমিটেশন আছে বা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? যে সমস্ত জীব এক্সটিংক্ট বা অবলুপ্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট এই ধারণাটা প্রয়োগ করা যায় না। জিওগ্রাফিক্যালি আইসোলেটেড পপুলেশন যেখানে বা স্পিসিস, সেখানে কতখানি এটা ব্যবহার করা যায় এ সম্বন্ধে একটু সন্দেহ আছে। তাহলে এই হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের কিছু লিমিটেশন। এখান থেকে আমরা এবার দেখব যেটা, সেটা হচ্ছে সাব স্পিসিস কী। তাহলে একই প্রজাতির মধ্যে দেখা যাচ্ছে যে তারা হয়তো বহিরাকৃতির দিক থেকে তারা সাদৃশ্য পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের মধ্যে ইনব্রিডিং করতে পারছে। তাকে বলা হচ্ছে কি সাব স্পিসিস। যেমন সাব স্পিসিসের একটা উদাহরণ আছে, হ্যাঁ, যেমন প্যানথেরা লিও পার্সিকা। প্যানথেরা লিও পার্সিকা এটা হচ্ছে, তাহলে পার্সিকা এটা হচ্ছে একটা সাব স্পিসিস। আবার সিবলিং স্পিসিস, সিবলিং স্পিসিসটা তাহলে কি, যে যাদের মধ্যে দেখা যাচ্ছে কোনো বৈসাদৃশ্য নাই, কিন্তু তারা দেখা যাচ্ছে যে দেখতে একই রকম হলেও তারা নিজেদের মধ্যে ইনব্রিডিং করতে পারছে না। তা সিবলিং স্পিসিস। যেমন ড্রসোফিলা নামে এক ধরনের ফল মাছি আছে, যাদের দুই ধরনের দেখা যায়। ড্রসোফিলা পার্সিমিলিস, সিউডো অবস্কিউরা, এই দুটো এরা সিবলিং স্পিসিস। দেখতে একই রকম হলো এরা নিজেদের মধ্যে ইনব্রিডিং ঘটাতে অক্ষম। এরপরে আমাদের যেটা পড়ব সেটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলছে? ট্যাক্সোনমিক হায়ারার্কি হচ্ছে যে হায়ারার্কি কাকে বলে? হায়ারার্কি কোনো নিচের থেকে ওপরের দিকে ওঠা, নিচের জীবগুলোকে ওপরের গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা, তাকে বলা হচ্ছে কি হায়ারার্কি। এই হায়ারার্কি আমাদের জীববিদ্যাতেও আছে। কোনো জীবকে আমরা যখন তাকে শ্রেণীবিন্যাসে জীবজগতের তার সিস্টেমেটিক পজিশন জানার জন্য ট্যাক্সোনমিক হায়ারার্কি আমাদের প্রয়োজন হচ্ছে। সেখানে আমরা নিচের জীবগুলোকে, ক্ষুদ্রতম জীবগুলোকে দেখা যাচ্ছে যে তাদেরকে তার ওপরের গোষ্ঠীতে আমরা অন্তর্ভুক্ত করছি। এই অন্তর্ভুক্ত করা এটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। এটা প্রথম ক্যারোলাস লিনিয়াস তিনি বলেছিলেন। ক্যারোলাস লিনিয়াসের ট্যাক্সোনমিক হায়ারার্কি তিনি 7টি ধাপ তিনি বলেছিলেন। ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস তিনি প্রথম বললেন যে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে 7টি স্টেপের কথা তিনি বললেন। আমরা বাড়িতে যেমন সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরের দিকে উঠি, সেরকম আমাদের এখানেও তাই আমরা এই হায়ারার্কি অনুযায়ী
কোনো জীবের সম্বন্ধে তার শ্রেণীবিন্যাস সম্বন্ধে স্টাডি করতে হলে তাকে আমাকেও সেরকম তার জীবটার সম্বন্ধে জানতে হলে নিচের দিক থেকে ওপরের দিকে আস্তে আস্তে যেতে হবে তার শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অনুযায়ী। কি কি বলছে সেখানে? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা সিরিজ, যেমন আমি বলেছিলাম সেই সিরিজ ঠিক ধাপের মতন কোনো একটা প্রজাতি দেখা যেতে পারে যে তার জেনাসের অন্তর্ভুক্ত, একাধিক জেনাস একটা ফ্যামিলির অন্তর্ভুক্ত, একাধিক ফ্যামিলির জীবেরা একটা অর্ডারে অন্তর্ভুক্ত, এইভাবে কিংডম পর্যন্ত সর্বোচ্চ স্তরে আছে কি কিংডম। এই যে 7টা স্টেপ বা 7টা ধাপ, এটাকে প্রথম প্রবর্তন করেছিলেন ক্যারোলাস লিনিয়াস এবং এটাকে বলা হয় লিনিয়ান হায়ারার্কি। এই লিনিয়ান হায়ারার্কির পরবর্তী ক্ষেত্রে বর্তমানে আরও অন্যান্য ট্যাক্সোনমিস্টরা বিভিন্ন ধরনের তারা হায়ারার্কি আবিষ্কার করেছেন। বর্তমানে 22টি হায়ারার্কি, 22টি স্টেপের হায়ারার্কি প্রবর্তন হয়েছে। সেখানে ফাইলাম, সাবফাইলাম, সুপার ক্লাস, ক্লাস, সাবক্লাস, সুপার অর্ডার, অর্ডার, সাব অর্ডার, সুপার ফ্যামিলি, ফ্যামিলি, সাব ফ্যামিলি, এইভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাকে বলা হচ্ছে কি ট্যাক্সোনমিক হায়ারার্কি। এর পরের যে আলোচনাটা আমরা করব সেটা হচ্ছে কি বাইনোমিয়াল নোমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণ। জীবের দ্বিপদ নামকরণ কাকে বলে? এখান থেকে নাম শুনেই বুঝতে পারছো দ্বিপদ, বাইনোমিয়াল, অর্থাৎ দুটো পদ আছে। তাহলে দুটো পদ নিয়ে এই যে নোমেনক্লেচার বা নামকরণ করার পদ্ধতি, তাকেই বলা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। ব্যাপারটা তাহলে আমরা আরেকটু বিস্তৃত আকারে জানব। কে প্রথম এটা আবিষ্কার করলেন? ক্যারোলাস লিনিয়াস। 1753 1753-তে তিনি একটি বই লিখলেন, সেটি স্পিসিস প্ল্যান্টেরাম। সেভেন্টিন তিনি লিখলেন সিস্টেমা নাচুরি। এই দুটো বই তিনি লিখলেন। 1753-তে যে স্পিসিস প্ল্যান্টেরাম, এখানে তিনি জীবের উদ্ভিদের নামকরণ করলেন, উদ্ভিদের দ্বিপদ নামকরণ তিনি এখানে লিখলেন এবং সিস্টেমা নাচুরিতে তিনি 1758-তে প্রাণীর নামকরণ তিনি সেখানে করলেন। তাহলে এই দ্বিপদ নামকরণের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে জীবেদের সারা পৃথিবীতে বিভিন্ন নামে একই জীবকে ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন নামে ডাকা হয়। এই নামকরণ, এই অসুবিধা আমরা চিনতে পারবো না বা জানতে পারবো না। এখানে একরকম নাম বলা হচ্ছে, আর এক জায়গায় সেই জীবটিকে অন্য নামকরণ করা হচ্ছে বা অন্য নামে ডাকা হচ্ছে। তাহলে সেই নামগুলোর এই অসুবিধাগুলো দূর করার জন্য ক্যারোলাস লিনিয়াস, যাকে বলা হচ্ছে যে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমির জনক, তিনি প্রথম করলেন কি এই বাইনোমিয়াল ক্লাসিফিকেশনটা, বাইনোমিয়াল নোমেনক্লেচারটা প্রথম প্রবর্তন করলেন। এই বাইনোমিয়াল নোমেনক্লেচারে কি বলা হলো? তিনি বললেন জীবের নাম দুটো পদ থাকবে, একটি প্রথম এবং দ্বিতীয়। এই যে প্রথম এবং দ্বিতীয় পদ নিয়ে জীবের যে নামকরণ করা হলো, এটাকেই বলা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে তাহলে কি তার আগে কেউ নামকরণ করেননি? তার আগেও অনেক ট্যাক্সোনমিস্ট জীবেদের বিভিন্ন নামকরণ করেছেন,
তারপরেও বিভিন্ন ট্যাক্সোনমিস্টরা জীবেদের নামকরণ করেছেন বা করে চলেছেন। কিন্তু ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ বোটানি তারা ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার আর ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুলজি তারা ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার দুটো কোড তারা প্রবর্তন করলেন। তারা বললেন যে ক্যারোলাস লিনিয়াস 1753-তে যে স্পিসিস প্ল্যান্টেরাম এবং 1758-তে সিস্টেমা নাচুরি সেখানে জীবেদের যে নামকরণ করেছেন তার আগের কোনো নাম বৈধ নয়। অর্থাৎ তার আগে যদি কোনো নাম দেওয়া থাকে সেই নামগুলো কখনোই বৈধ হবে না। তার সঙ্গে সঙ্গে তারা কি বললেন, নামকরণে কতগুলো বাইনোমিয়াল নোমেনক্লেচারে কতগুলো নিয়মাবলী ঠিক করলেন। নিয়মাবলীতে বলা হলো যদিও উদ্ভিদ এবং প্রাণীর নামকরণ করার পদ্ধতিটা বা নাম করার সংস্থা তাদের পদ্ধতিটা আলাদা, তাদের দুটো একটা উদ্ভিদ এবং একটা প্রাণীর নাম একই হতেও পারে, কিন্তু এই ঘটনাটাকে তারা বললেন যে অ্যাভয়েড করে চলতে হবে। অর্থাৎ একই উদ্ভিদ এবং একই একটা প্রাণী তার নাম যেন একই না হয়। 2 নম্বরে যেটা বললেন, তার প্রতিটি জীবের দুটো করে নামের, বিজ্ঞানসম্মত নামের তার দুটো পদ থাকবে। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আম গাছের বিজ্ঞানসম্মত নাম। এই ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পদ আছে। প্রথম পদটাকে বলা হয় জেনেরিক নেম, আর পরের নামটিকে বলা হয় স্পিসিস নেম। এই জেনেরিক এবং স্পিসিস নেম এই দুটো পদ নিয়ে গঠিত বলে একে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণের তার নিয়মাবলীগুলোর মধ্যে এই জেনেরিক নেমের ফার্স্ট লেটার এটা ক্যাপিটাল লেটার হবে, অন্যান্য সমস্ত জেনেরিক নেমের বা স্পিসিস নেমের সমস্ত লেটারগুলো স্মল লেটার হবে। এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ইটালিক্সে লিখতে হবে। অর্থাৎ লেখার নিয়মটি কেমন? নিয়মটি হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অর্থাৎ বাঁকা হরফে ইটালিক্সে লিখতে হবে এবং ল্যাটিন ভাষায় সমস্তগুলো লেখা হবে। আমরা এই যখন লিখি তখন আমরা কি লিখি? ইংলিশ লেটারে লিখি, কিন্তু আন্ডারলাইন করি। এই আন্ডারলাইন করারও নিয়মাবলী আছে। গণ নাম এবং প্রজাতি নাম দুটোকে আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে। এছাড়া আরও বলা হয়েছে যে একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতি থাকতে পারে এবং বলা হচ্ছে যে একই উদ্ভিদ অথবা একই প্রাণীর যদি একাধিক নাম থেকে থাকে তাহলে যে নামটি প্রথম দেয়া হচ্ছে সেই নামটি বৈধ হবে, অপর নামটি কখনো বৈধ হবে না। তাহলে এই ঘটনা, এই সূত্রটাকে বলা হচ্ছে ল অফ প্রায়োরিটি। ল অফ প্রায়োরিটি অর্থাৎ একটি উদ্ভিদের যদি একাধিক ট্যাক্সোনমিস্ট নামকরণ করে থাকেন অথবা একাধিক উদ্ভিদ বা একাধিক প্রাণীর যদি কোনো অন্যান্য ট্যাক্সোনমিস্টরা নামকরণ করে থাকেন তাহলে প্রথম নামটি কেবলমাত্র বৈধ হবে। এবং এখানে আরও একটি বলা হলো যে কোনো বিজ্ঞানী বা ট্যাক্সোনমিস্ট যিনি প্রথম এটা আবিষ্কার করলেন তার নাম বিজ্ঞানসম্মত নামের শেষে সংক্ষেপে লিখতে হবে। এবং আরেকটি বলা হলো যে কোনো ট্যাক্সোনমিস্ট যদি সেই কোনো নাম আবিষ্কার করে থাকেন তার নামটি পরবর্তী ক্ষেত্রে সংশোধন হয় তাহলে প্রথম যিনি আবিষ্কার করেছেন তার নামটি ব্র্যাকেটে লিখতে হবে, তারপরে যিনি সংশোধন করলেন তার নামটি সেখানে লিখতে হবে। বাইনোমিয়াল নোমেনক্লেচার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাব স্পিসিস থাকলে সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। যেমন বলেছিলাম প্যানথেরা
লিও, পার্সিকা। এটি হচ্ছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার অর্থাৎ ত্রিপদ নামকরণ, গণ, প্রজাতি, উপপ্রজাতি, জেনাস, স্পিসিস, সাব স্পিসিস। তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স কী, তাদের মধ্যে রিলেশানগুলো কী কী, ট্যাক্সোনমির সংজ্ঞা কী, সিস্টেমেটিক্সের সংজ্ঞা কী, কনসেপ্ট অফ ট্যাক্সোনমি, কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি, ট্যাক্সোনমির কম্পোনেন্টসগুলো কী কী, ট্যাক্সোনমির গুরুত্ব কী, প্রজাতি কাকে বলে, প্রজাতির কত ধরনের হয়, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট কী, তার লিমিটেশনগুলো কী কী, ট্যাক্সোনমিক হায়ারার্কি কী, এবং বাইনোমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ কী, কে প্রথম প্রবর্তন করেছিলেন, এই সম্বন্ধে তোমাদেরকে আমি দুটো অধ্যায় বা চ্যাপ্টারে আজকে পড়ালাম।